হ্যালো, আজকে আমরা এমআরসিএস ওয়ারিয়ার্সের পক্ষ থেকে এমআরসিএস পার্টের ভাস্কুলার সার্জারির একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা একটু আলাপ করব। সেই টপিকটা ক্রনিক লিম্ব ইসকেমিয়া। সো ক্রনিক লিম্ব ইসকেমিয়ার ম্যানেজমেন্টে যেতে গেলে আমাদের দুটো জিনিস সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে। একটা হলো অ্যাঙ্কেল ব্র্যাকিয়াল প্রেশার ইন্ডেক্স, যেটা দিয়ে আমরা ইসকেমিয়াটাকে ইন্টেন্সিফাই করতে পারি, বা যে ইসকেমিয়ার ইন্টেন্সিটিটা কেমন, কতটুকু অক্লুশন আর্টারিতে আছে। এবং সেকেন্ড পার্টে আমরা দেখবো যে ক্রনিক লিম্ব ইসকেমিয়ার ম্যানেজমেন্টের একটা প্রোটোকল, একটা সিম্পলিফাইড অ্যাপ্রোচ। সো অ্যাঙ্কেল ব্র্যাকিয়াল প্রেশার ইন্ডেক্স বা এবিপিআই, এটা বলা হচ্ছে যে অ্যাঙ্কেলের যে কোনো একটা আর্টারিতে, ইউজুয়ালি অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারিতে মেজার করা ইজি হয়, সেখানে সিস্টোলিক ব্লাড প্রেশার ডিভাইডেড বাই ব্রাকিয়াল আর্টারির সিস্টোলিক ব্লাড প্রেশার, এই দুটোর যে রেশিও তাকে বলা হচ্ছে অ্যাঙ্কেল ব্র্যাকিয়াল প্রেশার ইন্ডেক্স। নর্মালি সেই রেশিও 1 থেকে 1.2। তার দ্বারা বোঝা যাচ্ছে যে অ্যাঙ্কেলে যেহেতু অনেকটা ডিস্টেন্স ব্লাড ট্রাভেল করে, সো এই অ্যাঙ্কেলের ব্লাড প্রেশারটা কিছুটা বেশি থাকে। ওকে, ডিউ টু মাচ পেরিফেরাল রেজিস্ট্যান্স অ্যাঙ্কেলের ব্লাড প্রেশারটা তুলনামূলক বেশি থাকে ব্রাকিয়াল আর্টারির প্রেশারের থেকে। সো এই অ্যাঙ্কেল ব্রাকিয়াল প্রেশার ইন্ডেক্স, এটা কিন্তু একটা লোয়ার লিম্ব এক্সামিনেশন বা আপার লিম্বে যে কোনো ভাস্কুলার এক্সামিনেশনের একটা খুব পার্ট অ্যান্ড পার্সেল অ্যাঙ্কেল ব্রাকিয়াল প্রেশার ইন্ডেক্স। এটার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি যে ক্রনিক লিম্ব ইসকেমিয়া কোন পর্যায়ে আছে। সো ক্রনিক লিম্ব ইসকেমিয়া আমরা যদি একটু দেখি যে ক্রনিক লিম্ব ইসকেমিয়ার কতগুলো সিম্পটোমেটিক স্পেকট্রাম আছে, অর্থাৎ ক্রনিক লিম্ব ইসকেমিয়ার প্রথমে যে ফিচারটা ডেভেলপ করে তাকে আমরা বলি ইন্টারমিটেন্ট ক্লডিকেশন। ইন্টারমিটেন্ট ক্লডিকেশন, আমরা জানি যে ইসকেমিক লিম্ব যেহেতু আর্টেরিয়াল অক্লুশন থেকে হয়, তো আর্টেরিয়াল স্টেনোসিস আস্তে আস্তে যত প্রোগ্রেস করতে থাকে, পেশেন্ট যেটা কমপ্লেন করে যে সে কিছু দূর হাঁটার পরে তার পেইন ফিল হয়। কোথায়? ইউজুয়ালি কাফ মাসেলে পেইন ফিল হয়। এটা নির্ভর করে ডিস্টাল টু দ্য আর্টেরিয়াল অবস্ট্রাকশন। যদি পপ্লিটিয়াল আর্টারিতে অবস্ট্রাকশন হয় তাহলে কাফ মাসেলে পেইন ফিল হয়। যদি ফিমোরাল আর্টারিতে অবস্ট্রাকশন হয় সেক্ষেত্রে থাই, কাফ এগুলোতে পেইন ফিল হয়। আফটার ওয়াকিং সাম ডিস্টেন্স পেইন ফিল হয়। এই যে ডিস্টেন্সটা, এটাকে বলা হয় ক্লডিকেশন ডিস্টেন্স। অ্যাজ দ্য স্টেনোসিস প্রোগ্রেসেস, যত বাড়তে থাকে তত আস্তে আস্তে তার ক্লডিকেশন ডিস্টেন্সটা কমতে থাকে। আস্তে আস্তে এমন হয় নর্মালি ক্লডিকেশন পেইনটা রেস্ট নিলে কমে যায়, যেহেতু তখন কোনো এক্সট্রা ডিমান্ড থাকে না ব্লাড ফ্লোর। আস্তে আস্তে সেই পেশেন্ট ডেভেলপ করে রেস্ট পেইন, অর্থাৎ রেস্টেও তখন তার পেইন হয়। এবং মজার ব্যাপার হলো যে ক্লডিকেশন ডিস্টেন্সটা যেহেতু দিনের বেলায় মানুষ হাঁটাচলা করে তখন তার ডেভেলপ করে, হোয়ারাজ রেস্ট পেইনটা দিনের বেলায় কম থাকে, রাতের দিকে বেশি সে পেইনটা ফিল করে। কারণ এত সিভিয়ার স্টেনোসিস হয় যে দিনের বেলায় মাসকুলার অ্যাক্টিভিটির কারণে কিছু না কিছু ব্লাড ফ্লো হয়, বাট রাতে যখন পেশেন্টটা রেস্টে থাকে কোনো মাসকুলার অ্যাক্টিভিটি হয় না, ইনফ্ল্যামেটরি মেডিয়েটার্স গুলো সব অ্যাকিউমুলেট করে অ্যাট দ্য এরিয়া অফ দ্য স্টেনোসিস বা সাপ্লাইং যে এরিয়াগুলোতে, সেখানে তখন সেই পেইনটা ফিল হয়। এই রেস্ট পেইনটাকে বলা হয় ক্রাই অফ দ্য ডাইং নার্ভ, অর্থাৎ নার্ভগুলো, সেই লোয়ার লিম্বের নার্ভগুলো তার ব্লাড সাপ্লাইয়ের অভাবে একদম মারা যাচ্ছে, ওই সময়টাতে তার যে ক্রাই, এটাকে বলা হচ্ছে রেস্ট পেইন। এবং রেস্ট পেইন পর্যন্ত এমন হতে পারে যে কোনো টিস্যু লস থাকবে না। যখনই কোনো টিস্যু লস ডেভেলপ করে তখন আমরা সেটাকে বলি ক্রিটিক্যাল লিম্ব ইসকেমিয়া। সিএলআই মানে ক্রিটিক্যাল লিম্ব ইসকেমিয়া। সো টিস্যু লস যেমন সেখানে হতে পারে কোনো গ্যাংগ্রিন, সেখানে হতে পারে কোনো আলসার, সেখানে হতে পারে কোনো অটো অ্যাম্পুটেশন। সো দিজ আর দ্য ফিচার্স অফ ক্রিটিক্যাল লিম্ব ইসকেমিয়া, অর্থাৎ ফার্স্টে ক্লডিকেশন, দেন রেস্ট পেইন, দেন টিস্যু লস বা ক্রিটিক্যাল লিম্ব ইসকেমিয়া। এখন আমরা কিভাবে এবিপিআই দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি বা একটা আইডিয়া করতে পারি যে কখন কেমন কোন স্টেজে এবিপিআইটা কেমন থাকতে পারে। সো আমরা এবিপিআই, তার সাথে আমরা ফিচার্স অফ ক্রনিক লিম্ব ইসকেমিয়া। নর্মালি আমরা বলছি যে এবিপিআই এর রেঞ্জটা 1 থেকে 1.2। সো দিস ইজ নর্মাল, 1 থেকে 1.2 নর্মাল। এখন আমি একটা জায়গা উপরে খালি রাখলাম, যদি কখনো 1.2 এর বেশি এবিপিআই হয়, তার মানে বোঝা যাচ্ছে যে লোয়ার লিম্বের প্রেশার এত বেশি যে এটা আপার লিম্বের প্রেশার থেকে অনেকটা এক্সিড করে যাচ্ছে। এটা হয় শুধুমাত্র যদি ভেসেলটা ক্যালসিফাইড হয়। ভেসেল ক্যালসিফিকেশনের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দেয়। কখন হতে পারে? একটা হতে পারে ডায়াবেটিক এনজিওপ্যাথির কারণে, ডায়াবেটিস মেলাইটাস, আবার হতে পারে যে কোনো ভাস্কুলাইটিস, স্পেসিফিক্যালি রিউমাটয়েড আর্থ্রাইটিস। সো এই ক্ষেত্রগুলোতে ভেসেল ক্যালসিফিকেশন হয়, দেয়ারফর
অ্যাঙ্কেলের প্রেশারটা অনেক বেশি বেড়ে যায়, হয়ে যায় মোর দ্যান 1.2। আমরা যখনই বিভিন্ন কোশ্চেনে দেখবো যে ডায়াবেটিসের কথা উল্লেখ আছে এবং এবিপিআই উল্লেখ আছে, আমরা চোখ বন্ধ করে সেটা 1.2 বা 1, সাধারণত ক্লোজার অ্যান্সার গুলো আমরা খেয়াল করবো, তো 1.2 এর বেশি থাকবে, নর্মালি 1 থেকে 1.2। এখন আমরা কতগুলো ক্লাসিফাই করি। এমন হতে পারে 0.7 থেকে 0.9, হতে পারে 0.5 থেকে 0.7, হতে পারে 0.3 থেকে 0.5 এবং হতে পারে বিলো 0.3। বিলো 0.3 এটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল লিম্ব ইসকেমিয়া। ক্রিটিক্যাল লিম্ব ইসকেমিয়া মানে যদি পেশেন্টের টিস্যু লস থাকে, আলসার থাকে, গ্যাংগ্রিন থাকে, অটো অ্যাম্পুটেশন থাকে, এবিপিআই হবে বিলো 0.3। পেশেন্টের যদি রেস্ট পেইন থাকে ঠিক তার আগের স্টেজ, তাহলে তার এবিপিআই হবে 0.3 থেকে 0.5 এর কম। এই দুটো ইউজুয়ালি ক্লডিকেশনকে বোঝায়। 0.7 থেকে 0.9 এবং 0.5 থেকে 0.7, দিস আর দ্য রেঞ্জেস অফ ইন্টারমিডিয়েট ক্লডিকেশন। তবে ক্লডিকেশন ডিস্টেন্স যখন শুরুতে অনেকটা বেশি থাকে, যে স্টেনোসিসটা খুব বেশি না, হয়তো পেশেন্ট দেখা যাবে পরীক্ষায় উল্লেখ থাকবে যে 500 ইয়ার্ড বা 600 ইয়ার্স বা হাফ মাইল, তো এই ডিস্টেন্সটা কিন্তু একটা পেশেন্ট বা একটা লোকের জন্য নর্মাল। সো মাইনর স্টেনোসিসের ক্ষেত্রে তখন এবিপিআইটা যদিও ক্লডিকেশন থাকে, খুব একটা সিমটোমেটিক হয় না, তাই এবিপিআইটা তখন 0.7 থেকে 0.9 এর মধ্যে। বাট যখন সে সিমটোমেটিক ক্লডিকেশন ডেভেলপ করে, একটা মোটামুটি রিজনেবল সিমটম ডেভেলপ করে, ক্লডিকেশন ডিস্টেন্সটা বিলো 100 ইয়ার্স পরীক্ষায় থাকবে, বেসিক্যালি বিলো 100 ইয়ার্স। আমরা যদি এটা খেয়াল করি একটু, সেক্ষেত্রে এই হিন্টটা দেওয়া থাকলে আমরা তখন এবিপিআই রেঞ্জ বলবো 0.5 থেকে 0.7 এর মধ্যে। সো এই এবিপিআই যে একদম কনস্ট্যান্ট হবে, যে একদম 0.5 এর উপরে থাকলে যে রেস্ট পেইন থাকতে পারে না, সেটা কিন্তু সবসময়ের জন্য না। তবে ইউজুয়ালি বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের এবিপিআই রেঞ্জ পাওয়া যায় এবং পরীক্ষার জন্য তো অবশ্যই এরকমই পাওয়া যায়। সো আমরা জানলাম যে আর্টেরিয়াল অ্যাঙ্কেল ব্রেকিয়াল প্রেশার ইন্ডেক্সটা কি, এবং আমরা দেখলাম যে কোন এবিপিআই রেঞ্জের জন্য তার ভেসেল অবস্ট্রাকশনের বা আর্টেরিয়াল অক্লুশনের কোন স্টেজ পাওয়া যেতে পারে। সেকেন্ড পার্টে আমরা দেখব এবিপিআই এর উপর ভিত্তি করে ক্রনিক লিম্ব ইসকেমিয়ার ম্যানেজমেন্টটা কেমন হতে পারে। সো থ্যাংক ইউ, স্টে উইথ আস এন্ড ফলো দ্য এমআরসিএস ওয়ারিয়র গ্রুপস। এটা টেলিগ্রামে এমআরসিএস পার্টে এবং পার্ট বি দুটোই দেয়া আছে। আমাদের সাথে থাকুন এবং এই ধরনের বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে ফলো করুন। থ্যাংক ইউ।